আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি আঘাত এনেছে। বুধবার এই রিপোর্ট লেখা পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম ঢেউ আঘাত হানার খবর পাওয়া গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, রাশিয়ার পূর্ব উপকূল, পেরু, ইকুয়েডর, চীনের কিছু এলাকা ছাড়াও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়। এসব দেশ উপকূলীয় এলাকা থেকে দ্রুত বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নিতে শুরু করে। সংবাদ মাধ্যম NHK ওয়ার্ল্ড জাপান জানায়, হোক্কাইডোতে প্রায় 1.5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। জাপানের অন্যান্য এলাকাতেও সুনামি সতর্কতা জারি রয়েছে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বুধবার দুপুরে জানান, এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, হোক্কাইডোর উত্তরাঞ্চল সহ দেশটির কিছু অংশে আজ বুধবার স্থানীয় সময় সকাল 10টা থেকে 3 মিটারের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ধীরে ধীরে তা দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল 8টা 25 রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় 8.8 মাত্রার ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। USGS শুরুতে জানিয়েছিল রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 8, পরে তা 2 দফায় সংশোধন করে 8.8 করা হয়। এরপরে বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। শক্তিশালী এই ভূমিকম্পের আঘাতে রাশিয়ায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পকে দেশটির কামচাটকা উপদ্বীপে গত কয়েক দশকের মধ্যে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে। ইসরায়েলের কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। মঙ্গলবার নিজ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনায় এই কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শর্তগুলোর একটি হল, গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ নিতে হবে ইসরায়েল সরকারকে। যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন স্টারমার। ইসরায়েল গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসানে পদক্ষেপ না নিলে, যুদ্ধবিরতিতে না গেলে, পশ্চিম তীরে দখলদারি থামানোর বিষয়ে প্রতিশ্রুতি না দিলে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতি না দিলে এই স্বীকৃতি দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, স্টারমার আবারও জোর দিয়ে বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা চলে না। হামাসের প্রতি আমাদের দাবিগুলোয় কোনো পরিবর্তন আসেনি। হামাসকে অবশ্যই সব পণবন্দীকে মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে, এটা মেনে নিতে হবে যে গাজার প্রশাসনে তাদের কোনো ভূমিকা থাকবে না এবং অস্ত্র পরিত্যাগ করতে হবে। গ্রীষ্মকালীন ছুটির মধ্যেই মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক ডাকেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বৈঠকে তিনি ইউরোপের অন্য নেতাদের সঙ্গে নিয়ে প্রস্তাবিত নতুন একটি শান্তি পরিকল্পনা এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে কিয়ার স্টারমারের ওপর চাপ ক্রমেই বাড়ছিল। দিন কয়েক আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে তার উদ্দেশ্যে চিঠি লেখেন যুক্তরাজ্যের 221 জন এমপি। তাদের মধ্যে স্টারমারের দল লেবার পার্টির আইন প্রণেতারাও ছিলেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে অস্ত্র সমর্পণ এবং গাজার শাসন ক্ষমতা থেকে বিদায়ের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে কাতার, সৌদি আরব, মিশর সহ আরব বিশ্বের 17টি দেশ। 7 পৃষ্ঠার এই বিবৃতিকে সমর্থন করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর জোট আরব লীগ। 7 পৃষ্ঠার ওই বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধ অবসান এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের স্বার্থে হামাসকে অবশ্যই তাদের শাসনের অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক বিশ্বের সমর্থন পুষ্ট ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। বর্তমানে জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদায় রয়েছে ফিলিস্তিনে। গত সোমবার এক বার্তায় জাতিসংঘের ফিলিস্তিন মিশন গাজায় শান্তি স্থাপনের স্বার্থে হামাস এবং ইসরায়েল উভয় পক্ষকেই সেখান থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছিল। পাশাপাশি গাজার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করার প্রস্তাবও করা হয়েছিল সেই আহ্বানে। 17 আরব রাষ্ট্র মিলে 7 পৃষ্ঠার যে বিবৃতি প্রকাশ করেছে, সেখানে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার
নিন্দা জানানো হয়েছে। এই ব্যাপারটি বিশেষভাবে লক্ষণীয়, কারণ এখন পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে 7 অক্টোবরের হামলা নিয়ে কোনো নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়নি। জুনে জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিন রাষ্ট্র গঠন বিষয়ক সম্মেলনে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে চেয়ারের দায়িত্ব পালনের পর গত 24 জুলাই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। 17 দেশের বিবৃতি প্রকাশের পর সেটিকে ঐতিহাসিক ও অভূতপূর্ব বলে আখ্যায়িত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন নোয়েল ব্যারট। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিবৃতি ঐতিহাসিক এবং অভূতপূর্ব, কারণ এই প্রথম আরব বিশ্বের দেশগুলো এবং মধ্যপ্রাচ্য হামাসকে নিন্দা জানিয়েছে। 7 অক্টোবরের হামলার নিন্দা জানিয়েছে, ফিলিস্তিনের প্রশাসন থেকে হামাসকে বিদায় নিতে বলেছে এবং ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলের চরমপন্থী দুজন মন্ত্রীকে নেদারল্যান্ডসে নিষিদ্ধ করা হয়েছে, ফলে তারা ইউরোপের এই দেশটিতে ঢুকতে পারবেন না। সহিংসতা উস্কে দেওয়া ও জাতিগত নির্মূলকে সমর্থনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভ্যাল্ডক্যাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে নেদারল্যান্ডসে আর স্বাগত জানানো হবে না। নেদারল্যান্ডস আনুষ্ঠানিকভাবে এই দুজন মন্ত্রীকে সে দেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। পাশাপাশি তাদের নাম শেনজেন অঞ্চলের অবস্থিত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। পার্লামেন্টে এই পদক্ষেপের পক্ষে যুক্তি উপস্থাপন করে ক্যাপসার ভেল্ডক্যাম্প বলেন, এই দুই মন্ত্রী বারবার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছেন, অবৈধ বসতি সম্প্রসারণের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নির্মূলের আহ্বান জানিয়েছেন। ডাচ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এসব কর্মকাণ্ড ও বক্তব্য ন্যায়সঙ্গত নয়। তাদের আচরণ শান্তি প্রতিষ্ঠার যে কোনো ধরনের সম্ভাবনাকে বিপন্ন করে এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার লঙ্ঘন ঘটায়। এ কারণে মন্ত্রিসভা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে ক্যাসপার ভেল্ডক্যাম্প আরও জানান, ইসরায়েলের রাষ্ট্রদূতকে জরুরি আলোচনার জন্য তলব করা হবে। তিনি বলেন, আমরা তাকে বলবো তিনি যেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারকে তাদের নীতি পরিবর্তনের আহ্বান জানান। নেদারল্যান্ডসের এমন পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের উগ্রবাদী মন্ত্রী বেন গাভির। তিনি এক্সে এক পোস্টে বলেন, আমাকে যদি পুরো ইউরোপ থেকেও নিষিদ্ধ করা হয় তবু আমি দেশের জন্য কাজ করে যাব। আমি হামাসকে উৎখাতের দাবি জানাবো এবং আমাদের যোদ্ধাদের পাশে থাকব। বেন গাভির আরও বলেন, নেদারল্যান্ডস সন্ত্রাসবাদকে স্বাগত জানায় ও মেনে নেয়, কিন্তু ইসরায়েলের একজন ইহুদি মন্ত্রী সেখানে অবাঞ্ছিত। উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন উত্তর কোরীয় শাসক কিম জং উনের বোন ইয়ো জং। পাশাপাশি তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা যাবে না। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উত্তর কোরিয়ার নেতার বোন সাধারণত ভাইয়ের পক্ষ থেকে কথা বলে বলে ধারণা করা হয়। কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় বলে স্বীকার করেছেন তিনি। তবে ওয়াশিংটন যদি এই ব্যক্তিগত সম্পর্ককে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি শেষ করার কৌশল হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে সেটি কেবল উপহাসের বিষয় হবে বলে মন্তব্য করেছেন কিম ইয়ো জং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই পরিবর্তিত বাস্তবতা মেনে না নিয়ে যদি ব্যর্থ অতীতের পথে এগিয়ে চলে, তাহলে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র বৈঠক যুক্তরাষ্ট্রের জন্য কেবল এক আশা হয়ে থাকবে। কিম জং উনের এই বোন বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদে 3 বারের বৈঠকের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা ও ভূ রাজনৈতিক বাস্তবতা নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যে কোনো চেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হবে। 2018 সালে সিঙ্গাপুরে প্রথম বৈঠকে কিম ও ট্রাম্প কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার বিষয়ে এক চুক্তিতে স্বাক্ষর করেন। পরের বছর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের কারণে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দ্বিতীয় বৈঠক বাতিল হয়ে যায়। ট্রাম্প একাধিকবার বলেছেন, কিমের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে। হোয়াইট হাউসও বলেছে, রহস্যময় উত্তর কোরীয় নেতার সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ রয়েছে। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে অন্তত 27 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 16 জন কয়েদি ও এক অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।
দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও আঞ্চলিক কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয়। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধবিরতিতে 10 থেকে 12 দিনের নতুন সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এর মধ্যে শান্তি চুক্তি না হলে নতুন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দেন তিনি। গত সপ্তাহে তিনি 50 দিনের আলটিমেটাম দিয়েছেন। জাপোরিঝিয়া অঞ্চলের সামরিক প্রশাসক ইভান ফেদোরভ বলেন, রাশিয়া এক রাতেই 8টি বিমান হামলা চালিয়েছে। এতে জাপোরিঝিয়া শহরের কাছে একটি কারাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এক পোস্টে ফেদোরভ বলেন, কারাগারে বোমা হামলায় 16 জন নিহত ও 35 জন আহত হয়েছেন। বেসামরিক লোকজন আবারও ভুক্তভোগী। এটা যুদ্ধ অপরাধ। জেলেনস্কি মঙ্গলবার নিহতের সংখ্যা 27 জন বলে জানান। তিনি বলেন, মধ্যাঞ্চলের দিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের কামিয়ানস্কে শহরে একটি হাসপাতালের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন, যদিও পরবর্তীতে সংবাদ মাধ্যমগুলো 27 জন নিহত হবার কথা জানিয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শীর্ষ সহকারী আন্দ্রে ইয়ারমাক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও হুমকি দিচ্ছে। এই অবস্থায় অর্থনৈতিক ও সামরিক শক্তিহীন করে দেওয়া উচিত, যাতে তারা আর যুদ্ধ চালাতে না পারে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।